আমরাও একটা সময় ছিল যখন কন্ট্রাক্টরি করেছি, আমরা একটা সময় ছিল যেখানে আমরা চাকরিতে জয়েন করেছিলাম। আমার ফোর্টপাড়ার কৃষ্ণলাল চট্টোপাধ্যায়, যার ইচ্ছা ছিল যে নতুন সমাজ তৈরি করবে সেই সময় 1920। তো 1926 সালে উনি আসানসোল মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হয়েছিলেন পরাধীন ভারতবর্ষে। যখন আমি ইস্টার্ন রেলওয়ে স্কুলে পড়তাম তখনও দেখেছি সেই ফুটপাত, সেই রাস্তার ওপর ট্রাক দাঁড়িয়ে মাল তুলছে, আজও দেখছি সেই একই অবস্থা। তো আসানসোল শহরে বেসিক্যালি উন্নয়ন করতে গেলে প্রথমে হটন রোডটিকে খালি করতে হবে। হটন রোডকে চওড়া না করলে হবে না, চওড়া যতক্ষণ না রাস্তা ও ঘাট করা যাবে। এসবি গড়াই রোডটিকে চওড়া করতে হবে। রাজনীতিতে হতাশার কোনো জায়গা নয়, আর এটা তো রোজগারের জায়গা নয় যে এখানে দুঃখ পাবো বা কিছু হবে। আজ হয়নি কাল হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ মেনে নিতে হবে। পক্ষ বিপক্ষগুলোও তো থাকে, আমাদের হয়তো বিপক্ষর লোক চায় না যে আমরা ক্যান্ডিডেট হই, তা আমরা ক্যান্ডিডেট হলে ভালো হতো শহরের, এটুকু আমি বলতে পারি মানুষকে। বিশেষ করে পুলিশ প্রশাসন জানে, যখনই শহরের সংকট হয়েছে অমর চ্যাটার্জি কিন্তু সেদিন রাস্তায় নেমেছে, বাড়িতে বসে থাকেননি। দেখুন, আমরা তো বলেছিলাম আসানসোল জিতবে, আমরা সবাইকেই বলেছিলাম যে 40-50 হাজারে আসানসোলে জিতবে, এবং আমরা এটাও বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছে সেইটাই কিন্তু ঠিকই বলছেন উনি, যে 30টা সিট পাবে। কর্পোরেশনের যে বিভিন্ন জায়গায় রয়েছে সেখানে ধরুন নেতৃত্বকে তো হয়নি, গুরুত্ব দেওয়া হয়নি, সেখানে গুরুত্ব দিয়ে দেওয়া হয়েছে আপনার কাউন্সিলরদের। আর আমার ছেলের নাম অনির্বাণ চ্যাটার্জি, তাকেও আমি রাজনীতিতে কোনো দিনই আনিনি। আমি তাকে বলি যে রাজনীতি থেকে দূরে থাকতে। দেখুন, আমি এটা পরিভাষিত করতে চাই, আমি যেন আসানসোলের মানুষ যেন আমাকে ভালোবাসে, আমি আসানসোলের মানুষের লোক হতে পারি। আমরা কলেজে পড়ছিলাম সেই সময় রাজনীতি শুরু করা। তো আমাদের ঘরোয়ানা কংগ্রেসের ঘরানার থেকে আমরা বড় হয়েছি। সেই সময় আমরা ইন্দিরা গান্ধীর নাম শুনতাম, ভারতবর্ষের ইতিহাসে কংগ্রেসের অবদানের কথা আমরা জানি, এবং সেই পরিপ্রেক্ষিতেই আমাদের কংগ্রেস করা। এবং পরবর্তীকালে কংগ্রেসের সমর্থনে ছাত্র পরিষদ, যে ছাত্র আন্দোলন ছিল, ইউনিয়নটি যে দলটি ছিল, আমরা সেই ছাত্র পরিষদ করেছি। পরবর্তীকালে আমরা যুব কংগ্রেস করেছি, আমরা সাব ডিভিশন ছাত্র পরিষদের সভাপতি হয়েছি, আমরা যুব কংগ্রেসের জেলার সেক্রেটারি হয়েছি মমতা ব্যানার্জির নেতৃত্বে 87, 88, 89 সালে। 88 সালে প্রথম টিকিট পেয়েছিলাম, তৎকালীন এমএলএ প্রবুদ্ধ ছিলেন কংগ্রেসের, ওনার মাধ্যমে আমরা টিকিট পেয়েছি। সেই সময় আমরা জয়লাভও করেছি রেলপার, ডিপুপাড়া, ধাতকা, গোপালনগরের মানুষের আশীর্বাদে। আমরা ওনাদের সহযোগিতা নিয়ে আমরা জয়লাভ করার পরে আমরা বামপন্থীদের বিরুদ্ধে, তৎকালীন আসানসোল শিল্পাঞ্চলে পানীয় জলের সংকট ছিল, রাস্তার আলোর সংকট ছিল, স্কুল কলেজ ছিল না, হিন্দি স্কুল ছিল না, গ্লাস ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, র্যাকেট কোলম্যান বন্ধ হয়ে যাচ্ছে, সাইকেল কর্পোরেশন বন্ধ হয়ে যাচ্ছে, এই সমস্ত নিয়ে অর্থনীতির প্রবল একটা সংকটের মধ্যে আসানসোল চলছিল। ইসকো বিএফআরে চলে যাচ্ছে, ইসিএল বিএফআরে চলে যাচ্ছে। তা আমরা সেই সময় আমাদের যারা নেতা ছিলেন তৎকালীন, আমরা তাদের নেতৃত্বে অনেক আন্দোলন করেছি সেই সময়। সেই পরিপ্রেক্ষিতেই আমাদের রাজনীতিতে আরও বিশেষভাবে জড়িয়ে পড়া। আমরাও একটা সময় ছিল যখন কন্ট্রাক্টরি করেছি, আমরা একটা সময় ছিল যেখানে আমরা চাকরিতে জয়েন করেছিলাম, আমরা চাকরি ছেড়ে দিয়েছি। পরবর্তীকালে আমরা কন্ট্রাক্টরির মধ্যে খুব ভালোভাবে ইনভলভ হয়েছি। আমরা রেল, ইসিএল বিভিন্ন জায়গায় কন্ট্রাক্টরি করেছি, প্রাইভেট অনেক কাজ করেছি। তো দেখলাম যে না, তার একদিকে যেমন অর্থ রোজগারও করতে হবে, সেরকম মানুষের পাশেও থাকতে হবে, মানুষকে নিয়ে চলতেও হবে। যার জন্য আমরা রেলপার, ডিপুপাড়ায় আমরা হিন্দি স্কুল করেছি, আমরা কমিউনিটি সেন্টার করেছি, আমরা দুর্গা মন্দির করেছি, আমরা শিব মন্দির করেছি, আমরা কালী মন্দির করেছি, আমরা ধাতকা অঞ্চলে মন্দির করেছি, আমরা সেই সময় রাস্তা রিপেয়ারিংয়ের জন্য করেছি, আমরা ধাতকার ব্রিজের জন্য আন্দোলন করেছি, আমরা
যে সময় বন্যা হয়ে গেছে আমরা তখন মানুষের পাশে থেকেছি, মানুষকে সঙ্গে নিয়ে চলার চেষ্টা করেছি, মানুষকে খাদ্য দেওয়ার ব্যবস্থা করেছি। এই সমস্তর মধ্যেখান দিয়ে আমাদের রাজনীতিতে চলে আসা। আমি প্রথম হয়েছিলাম আপনার 1988 সালে। এখন পর্যন্ত আমি 7 বারের কাউন্সিলর হয়েছিলাম। একবার লেডিস ওয়ার্ড হয়েছিল আমাদের, সেখানেও আমি আপনার লেডিস যাকে আমি দাঁড় করিয়েছিলাম এবং পার্টি যাকে সমর্থন করেছিল তাকে আমরা নির্বাচিত করেছিলাম এলাকার মানুষের সহযোগিতা নিয়ে। এলাকার মানুষের কাছে আমি বারবার কৃতজ্ঞ যে তারা আমাকে বারবার সমর্থন করেছে। কাজ করার ডিফারেন্স কিছু না, এটা অনেক বেশি কনজাস্টেড এলাকা। আমি একটাই জিনিস জানি, রাজনীতি করতে গেলে মানুষের উপকার করতে হবে, মানুষকে সঙ্গে নিয়ে চলতে হবে, মানুষের অভিযোগটাকে শুনতে হবে। যতটা পারা যায় সরকারি ক্ষমতার মধ্যেখান থেকে হোক বা যারা সমাজসেবক মানুষ আছেন, যারা মানুষকে হেল্প করার মেন্টালিটি আছে যাদের, তাদের মাধ্যমে সমাজটাকে উপকার করা। আমরা এই বাজারে আসার পরেও আমরা অনেক উন্নতি করেছি। আগে আমাদের প্রথম ছিল 24, তারপর 30 হলো, তারপরে এখন আমাদের এটা 44 নম্বর ওয়ার্ড। দেখুন, আসানসোলে বিজনেসের যেটা সমস্যা হচ্ছে, আসানসোলে ট্রাফিক ব্যবস্থাটাকে একটু উন্নতি করাতে হবে। আসানসোলে মানুষ খুব বেড়ে গেছে এবং বাজারের যে সমস্যাটা রয়েছে সেটা আমরা মেয়র সাহেবকে বারবার বলছি, আমরা সুন্দরায়ন করতে হবে বাজার থেকে, রাস্তাঘাটগুলোকে আরও চওড়া করতে হবে। এই ফুটপাত যেগুলো ধরুন আজ তো বসেনি ফুটপাত আজকে আমি 50 বছর আগে থেকে দেখছি আসানসোলে বসেই আছে। আমি যখন ছোট ছিলাম বাজারে আসতাম তখনও দেখেছি ফুটপাত, যখন আমি ইস্টার্ন রেলওয়ে স্কুলে পড়তাম তখনও দেখেছি সেই ফুটপাত, সেই রাস্তার ওপর ট্রাক দাঁড়িয়ে মাল তুলছে, আজও দেখছি সেই একই অবস্থা। আমরা চেষ্টা করছি যাতে সেইগুলোকে দূরীকরণ করা যায়, প্রবলেমটা সলভ হবে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় যেরকমভাবে চেষ্টা করছেন সেরকমভাবে পশ্চিমবঙ্গের মানুষকে সহমত হতে হবে। পশ্চিমবঙ্গের মানুষকে চেষ্টা করতে হবে যেরকমভাবে একটা স্কুলে 5টা একটা বেঞ্চে 4টে করে ছেলে বসে, যদি অতিরিক্ত ছেলে হয়ে যায় তখন 6টা ছেলে বসবে। ঠিক সেরকমভাবে যখন মানুষের কাছে চাহিদা চলে আসে তখন মানুষকে সেরকমভাবে দূরে দূরে সরে গিয়ে থাকতে হবে, দূরে দূরে গিয়ে বলতে হবে। আমরা ডিএম সাহেবকেও বলেছি, ডিএম সাহেবও খুব চেষ্টা করছেন যে এই বাজারের পাইকারি বাজার ইয়েটাকে, হোলসেল মার্কেটটাকে তুলে নিয়ে যাওয়া যায় শহরের বাইরে। এইগুলো যদি করে দেওয়া যায় তাহলে উন্নয়নটা সম্ভব হয়ে যাবে। দেখুন, এইটাতে কর্পোরেশনের বা রাজ্য সরকার অনেক রকমভাবে চেষ্টা করছে। যারা আছেন তাদের আত্মত্যাগ করতে হবে, একটু স্যাক্রিফাইস করতে হবে। তারা ভাবছে যে তাদের যদি একটা দোকান আছে হোলসেলের মার্কেটে, তারা এখন 6 ভাই হয়ে গেছে, তারা ভাবছে 6টা দোকান দেবে। রাজ্য সরকার তো সেটা করতে পারবে না। তাদের নিজেদের মধ্যে ঠিক করে নিতে হবে যে 6 ভাই 2 মাস করে দোকান চালাক, না হলে 6 ভাই যারা রয়েছে তাদের মধ্যে 1 ভাইকে ওখানে দিয়ে 5 ভাই অন্য বিজনেসে শিফট হোক, অন্য জায়গায় শিফট হয়ে যাক। তো সেইটা যদি আত্মত্যাগ করে শহরের কথা ভেবে বা তাদের নিজেদের পরিবারের কথা ভেবে বা তাদের বাড়ি আসানসোল বাজারে, সেটা ভেবে যদি তারা আত্মত্যাগ একটু করতে পারে তাহলে কিন্তু ওরা ডেভেলপ করবে। আমার ফোরফাদার ছিলেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এবং আমার ফোরফাদার কৃষ্ণলাল চট্টোপাধ্যায়, যার ইচ্ছা ছিল যে নতুন সমাজ তৈরি করবে সেই সময় 1920, 1925 এইরকম সময়ে। তো 1926 সালে উনি আসানসোল মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান হয়েছিলেন পরাধীন ভারতবর্ষে। তো বিভিন্ন রকমভাবে সেই সময় ওনার ওপরও চাপ আসতো, যেহেতু ভারতীয় ছিলেন উনি, তো বারবার বলতেন যে ব্রিটিশ ফ্ল্যাগ লাগাতে হবে গাড়িতে, ইউনিয়ন জ্যাকের ফ্ল্যাগ লাগাতে হবে। তো সেই সমস্ত নিয়ে মতবিরোধ তৈরি হয়েছিল। তো মতবিরোধ হওয়াতে উনি চাকরি উনি এখানকার ছেড়ে দিয়েছিলেন, চেয়ারম্যানশিপ ছেড়ে দিয়ে উনি চলে গিয়েছিলেন। তো পরবর্তীকালে ওনাকে তৎকালীন এসডিও ছিলেন ব্যারেট সাহেব। তো ব্যারেট সাহেব ওনাকে অনেক অনুরোধ করেছিলেন যে আবার জয়েন করতে, কিন্তু উনি করেননি। উনি 1952 সালে নির্দল দাঁড়িয়েছিলেন আসানসোলে। তো ওনার পপুলারিটি করার কথা ভেবে, তো সেই সময় উনি পরাজিত হয়েছিলেন।
তার পরবর্তীকালে উনি নিজের নামে একটি স্কুল করার জন্য 50 কাঠা জমিও তিনি রেখেছিলেন যে মেয়েদের স্কুল করা হোক। মেয়েদের শিক্ষার ব্যাপারে ওনার খুব আগ্রহ প্রকাশ ছিল। তো মেয়েদের উনি 50 কাঠা জমি এবং 4টে রুম তৈরি করার ব্যবস্থা করেছিলেন যে স্কুল চালানোর জন্য, কিন্তু একটা বন্যা এসে সেই রুমগুলোকে ভেঙে দেয়। পরবর্তীকালে আমরা আমি 1984-85 সালে তৎকালীন যখন আমি ছাত্র রাজনীতিতে যুক্ত হই এবং আমার ঘরের লোকেরা যখন চেষ্টা করে যে না স্কুলটা যদি হয়ে যায় তো ভালো হবে, তো বামপন্থী বিধায়ক ছিলেন বিজয় পাল, অশোক সামন্ত ছিল, তো তখন ওনাদের সঙ্গে তো আমরা সেখানে স্কুলটাকে হস্তান্তর করি, জমিটাকে, এবং 50 কাঠা জমি আসানসোল মিউনিসিপ্যালিটিকে আমরা দিই যাতে স্কুলটা হয়। তো এখন সেটা আগাবেগ স্কুল 2 নামে চলছে এবং কৃষ্ণলাল মেমোরিয়াল বিল্ডিং নামে চলছে। কিন্তু এটা ছিল যে কৃষ্ণলাল হিন্দি হাই স্কুল হবে, যেটা আমাদের ডিমান্ড ছিল যে হিন্দিভাষীদের কোনো একটাও স্কুল ছিল না রেলপাড়ে। আমাদের দাবি ছিল যে হিন্দি স্কুল হোক। বাংলা স্কুল রয়েছে, আগাবেগ স্কুল ছিল বাংলা, এনসি লাহিড়ী বিদ্যালয় ছিল, উর্দু স্কুল ছিল রহমানিয়া, রফিয়া কিদবাই স্কুল ছিল, কিন্তু বালবোধন ছাড়া কোনো হিন্দি স্কুল ছিল না। অথচ হিন্দিভাষী হিন্দি এলাকাটা দিন দিন বাড়ছিল ওখানে। তা আমরা কংগ্রেস থেকে দাবি করেছিলাম যে হিন্দি স্কুল করতে হবে। পরবর্তীকালে বামাপদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সেটাকে কনভার্ট করি এবং স্কুলে আমরা ওইটা আজকে তো প্রায় 700 স্টুডেন্ট ওখানে পড়ছে আসানসোল মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের আন্ডারে। তো এটা আমরা গর্ববোধ করি তার জন্য। আমরা সেই সময় দেখুন, আমি বরাবরই ধরুন 2009 ক্ষমতায় আসার পর থেকে আমরা নিজেরাই কিন্তু আসানসোল কর্পোরেশন থেকে সাজাবার চেষ্টা করছি। কিছু কিছু জায়গায় অবস্ট্রাকশান থাকে, কিন্তু ওই 8 মাসে আমরা যে কাজ করেছিলাম, তো অনেক স্কুল তৈরি করে দিয়েছিলাম। গুরু নানক স্কুল তৈরি করে দিয়েছি আপনার রানীগঞ্জে। আসানসোল পলিটেকনিক ফ্রি প্রাইমারি স্কুলটা আমরা নতুন জায়গায় শিফট করে দিয়েছি বাইপাসের ওখানে, যেটা ভেঙে গিয়েছিল। আমরা জলের প্রকল্পটাকে, ডামরার প্রকল্পটাকে চালু করেছিলাম। আমরা সূর্যনগর প্রকল্পটাকে চালু করিয়েছিলাম আমাদের মন্ত্রী মলয় ঘটক মহাশয়কে দিয়ে। আমরা গাড়ুয়ের ওখানে আমরা একটা পাম্প হাউস চালু করেছিলাম। আমরা কানলা ফানলার দিকে জলের ব্যবস্থা করেছিলাম সেই সময়। আমরা অনেক কাজ করেছিলাম সেই সময়। তো কাজ করা যায়, কাজ করছেও, আমাদের বর্তমান মেয়রও কাজ করছে, বিগত দিনের মেয়ররাও কাজ করেছিল। কিন্তু কিছু কিছু জায়গা ছিল যেখানে পয়সার অভাব হয়ে যায়। তা আসানসোল শহরে বেসিক্যালি উন্নয়ন করতে গেলে প্রথমে হটন রোডটিকে খালি করতে হবে। হটন রোডকে চওড়া না করলে হবে না। চওড়া যতক্ষণ না রাস্তাঘাট করা যাবে, এসবি গড়াই রোডটিকে চওড়া করতে হবে। ওই গুমটি বসিয়ে দিয়ে শহরের মানটাকে খাটো করে দেওয়া যায় না। আসানসোল শহর সববাসীকে মনে রাখতে হবে যে সারা পশ্চিমবঙ্গের মধ্যে দ্বিতীয় শহর। তো এই দ্বিতীয় শহরটাকে যেমন অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব হচ্ছে যে রক্ষা করা, ঠিক সেরকম একটা নাগরিকেরও কর্তব্য হচ্ছে সেই শহরটাকে বাঁচিয়ে রাখা। সে তার পরিবার চালানোর জন্য রাস্তার উপর বসে গেল, গুমটি করে দিল। একটা লোক সারা জীবন ইনকাম ট্যাক্স দিল, বাড়ির ট্যাক্স দিল, ট্রেড লাইসেন্সের ট্যাক্স দিল, জিএসটি দিল, সমস্ত রকম ট্যাক্স দিয়ে থাকবে। আর একটা লোক হুঁক করে ইলেকট্রিক কানেকশান নেবে, রাস্তার উপরে ফুটপাতে বসে থাকবে। তো এইরকমভাবে তো চলতে পারে না। তাকে তো ট্যাক্স দিতে হবে। সে তো পরিষেবা পাচ্ছে, পরিষ্কার করছে কর্পোরেশন, জল দিচ্ছে কর্পোরেশন, রাস্তার আলো দিচ্ছে কর্পোরেশন। কর্পোরেশন কোথায় এত পয়সা পাবে? আর ওর সমস্ত দুঃখের কোনো ব্যাপার না, কারণ আমাদের ধরুন এটা পার্ট অফ গেম, পার্ট অফ পলিটিক্স। এটা এতে হতেই পারে, বা রাজনীতিতে হতাশার কোনো জায়গা নয়। আর এটা তো রোজগারের জায়গা নয় যে এখানে দুঃখ পাবো বা কিছু হবে। আজ হয়নি কাল হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ মেনে নিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চাইবেন সেটা মেনে নিতে হবে। আমরা তো তার দলের সৈনিক। তার হয়তো আমাকে ঠিক মতন সেরকম মনে করতে পারেননি বা কিছু, তবে হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় যা দিয়েছেন, অনেক দিয়েছেন, সেরই মধ্যেখানে তৈরি করতে হবে। এবং আমাদের বর্তমান মেয়র চাইছেন যে আমাদের সকলকে নিয়ে কাজ করতে। সেখানে যদি আমার মতটা ইমপ্লিমেন্ট করতে পারেন তাহলে শহর ভালো হবে। আমরা তো শহরের ছোট থেকে দেখেছি। আমার আজকে 55 বছর হয়ে গেল আসানসোল শহরে জিটি রোডে ঘোরা। এই 55 বছর থেকে আমি দেখছি যে কোন রাস্তাটা কিভাবে দখল হয়ে যাচ্ছে, কিভাবে রাস্তাটা খারাপ হয়ে যাচ্ছে। তো সেই খারাপটা আমি তৈরি করতে পারতাম। এইটাই আমার হচ্ছে কথা।
পার্টি যেদিন ভাববে সেদিন দেবে, পার্টি যদি না ভাবে, যেরকম ব্যাপার আছে। সব জায়গায় তো ধরুন একটা ইয়ে থাকে, পার্শ্বভাব থাকে। তো হয়তো আমাদের পার্শ্বভাবটা হয়তো অনেকের মনে থাকে না, বা আমাদের ধরুন পক্ষ বিপক্ষগুলোও তো থাকে। আমাদের হয়তো বিপক্ষর লোক চায় না যে আমরা ক্যান্ডিডেট হই, তা আমরা ক্যান্ডিডেট হলে ভালো হতো শহরের, এটুকু আমি বলতে পারি মানুষকে। কারণ মানুষ আমাদের ভালোবাসে, মানুষের সমর্থনেই আমরা এখানে বসে আছি, মানুষের সমর্থনেই আমরা শহরের এই সমস্ত কাজগুলো করতে পেরেছি। যখনই শহরের সংকট হয়েছে, বিশেষ করে পুলিশ প্রশাসন জানে, যখনই শহরের সংকট হয়েছে, অমর চ্যাটার্জি কিন্তু সেদিন রাস্তায় নেমেছে, বাড়িতে বসে থাকেনি। সে বন্যাই হোক, সম্প্রীতি রক্ষা করতেই হোক, উৎসবের সময় হোক, মানুষের দুঃখের সময় হোক, তখন কিন্তু আমরা রাস্তাতেই থেকেছি, আমরা কিন্তু ঘরে বসে থাকিনি। ওই 2021-এর বন্যা, যখন রেলপাড়ের মানুষ জল পাচ্ছে না, জলের তলায় ডুবে আছে, অমর চ্যাটার্জিই গিয়েছিল তাদের পাশে দাঁড়াতে। আমাদের গোপালনগরের ব্রিজ ভেঙে যাচ্ছে, রিপেয়ার করার জন্য অমর চ্যাটার্জিই গিয়েছিল। নাগরবুড়ির মন্দিরে জলে ডুবে যাচ্ছে, ওখানে অমর চ্যাটার্জিই গিয়েছিল। পরে সবাই গেছে, কিন্তু সেই সময় তৎকালীন রাজ্য সরকারের লোক ছাড়া ওই পৌঁছানো খুব কষ্টকরই ছিল সবারই পক্ষে। কিছু দুষ্ট লোকের জন্য এই সম্প্রীতিটা নষ্ট হয়। কিছু দুষ্ট লোককে আমরা বারবার বলি যে এই সমস্ত দুষ্ট লোককে সমাজে থাকতে দেওয়া উচিত না, তাদের কাস্টোডির মধ্যে, পুলিশ কাস্টোডির মধ্যে থাকতে দেওয়া উচিত। কারণ এই দুষ্ট লোকরা নিজেদের পপুলারিটি বাড়ানোর জন্য নিজেদের ওই সম্প্রীতিতে ভাঙন ধরায়। কিন্তু আমাদের রেলপাড়ে কোনো সম্প্রীতিতে ভাঙন নেই, সম্প্রীতিতে আমাদের প্রসারিত হয়। আমরা আদান প্রদানের মধ্যেখানেই কিন্তু, ভালোবাসার মধ্যেখানেই কিন্তু আমরা রেলপাড় অঞ্চলে টিকে আছি। দেখুন, আমরা তো বলেছিলাম আসানসোল জিতবে, আমরা সবাইকেই বলেছিলাম যে 40-50 হাজারে আসানসোলে জিতবে, এবং আমরা এটাও বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছে সেইটাই কিন্তু ঠিকই বলছেন উনি, যে 30টা সিট পাবে। তো অনেক মানুষ বলেছিল যে তৃণমূল 26টা পাবে, আমরাই বলেছিলাম যে তৃণমূল 26-27টা সিট পাবে, তো সেখানে 29টা পেয়েছে। কিছু মানুষ আছে যারা ধর্মের ভিত্তিতে ভাবে যে ভোটের রাজনীতি করব। ধর্মের ভিত্তিতে তো ভোটের রাজনীতি হয় না, ধর্মের ভিত্তিতে তার নিজের মঙ্গল হতে পারে, ধর্মের ভিত্তিতে সমাজের মঙ্গল হয় না। সমাজের মঙ্গল গঠনতন্ত্র এবং সাংবিধানিক পদ্ধতির মাধ্যমেই সমাজের বন্ধন তৈরি হবে, সমাজের গঠন তৈরি হবে। তো সেই সমাজের গঠন তৈরি করতে গেলে রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন, সেটা একটা বাস্তবিক কথা। এবং আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কয়েকটা মিটিং দেখলাম বা শুনলাম, এবং ইলেকশন কাউন্টিংয়ে যে 2 দিন আগে উনি যে বক্তব্য রাখলেন, তো আমার মনে হয় যে পশ্চিমবঙ্গে এখন নয়, সারা ভারতবর্ষের মধ্যে যদি বেশ কয়েকজন রাজনৈতিক লোকের নাম বাছা হয়, তো অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন করবেন। ওনার যে দূরদর্শিতা বর্তমান রাজনীতিতে অর্জন করেছেন, সেটা কিন্তু খুব অভিজ্ঞতা সম্পন্ন রাজনৈতিক বক্তব্য রাখেন উনি এখন, এবং সিদ্ধান্ত নেন। না চেতনা নেই, এটা আমাদের ধরুন নেতৃত্বেরও অনেক দোষ আছে, নেতৃত্বের আমাদের ভুল আছে। আমরা নেতৃত্বরা যারা নেতৃত্ব দিয়েছে তারা সেরকম জায়গায় যোগ্য লোকগুলোকে নিয়ে ঘোরাতে পারেনি। আজকে হয়তো আমার যদি যেখানে প্রভাব আছে সেখানে আমাকে নিয়ে যেতে হবে, যেখানে অভিজিৎ ঘটকের প্রভাব আছে সেখানে অভিজিৎ ঘটককে নিয়ে যেতে হবে, যেখানে তাপস ব্যানার্জির প্রভাব আছে সেখানে তাপস ব্যানার্জিকে নিয়ে যেতে হবে। এই সমস্ত ভাবনা চিন্তার মধ্যে করতে হবে। যেখানে আমাদের বিধানের প্রভাব আছে সেখানে বিধানকে নিয়ে যেতে হবে। কিন্তু এখানে সেরকমভাবে তো ঘোরানো হয়নি না, নাহলে এতটা 70টা ওয়ার্ড হতো না। কারণ আমাদের যেটা এই কর্পোরেশনের যে বিভিন্ন জায়গায় রয়েছে, সেখানে ধরুন নেতৃত্বকে তো হয়নি, গুরুত্ব দেওয়া হয়নি। সেখানে গুরুত্ব দিয়ে দেওয়া হয়েছে আপনার কাউন্সিলরদের। তো নেতৃত্বকে যদি গুরুত্ব দিত, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, তাহলে কিন্তু এত হতো না, সমস্যা তৈরি হতো না। দেখুন, আমার ছেলেকে তো আমি রাজনীতিতে আনতে চাই না। আমার ছেলের নাম হচ্ছে অনির্বাণ চ্যাটার্জি।
তো আমার মিসেসও কোনো দিন রাজনীতি করে না, তবে আমি যখন ভোটে দাঁড়াই তখন আমার মিসেস রাজনীতি মিছিল করে, মিছিলে থাকে। কারণ আমি এইটা লোককে বোঝাই যে অন্য মেয়েরা মিছিল করবে আর তুমি ঘরে বসে থাকবে, তা তো হবে না। তুমি কমসে কম দেখাও যে তুমিও সেই সমস্ত মেয়েদের মতন সাধারণ মেয়ে, তোমাকেও মিছিলে তুমিও আমার জন্য ভোট চাইতে বেরোচ্ছ, এইটা তোমাকে হাঁটতে হবে। তো আমার মিসেস, আমার পরিবারের, আমার ভাইয়ের বউ সবাই নামে, আমার কাকিমারা সবাই মিছিলে যায়, সবাই মিছিলে ঘোরে। কারণ অন্য পাড়ার মহিলাদের যেন বুঝতে না দেয় যে এরা থাকবে না, অন্য মেয়েরা থাকবে, এটা যেন না হয়। ডিফারেন্স আমি করতে চাই না। আর আমার ছেলের নাম অনির্বাণ চ্যাটার্জি, তাকেও আমি রাজনীতিতে কোনো দিনই আনিনি। আমি তাকে বলি যে রাজনীতি থেকে দূরে থাকতে, কারণ আমরা তখন একটা প্রতিবাদের জন্য, আমরা সমাজকে পরিবর্তন করার জন্য রাজনীতিতে এসেছিলাম। তো ওর ইসিএলে চাকরি করে আমার ছেলে ইসিএলে চাকরি করছে, ভালো মতনই কাজ করছে, ভালো থাকে, এবং ও একটু ধর্মপরায়ণ মানুষ ছেলে, ও ধর্ম নিয়ে থাকতে বেশি ভালোবাসে, তাতেই আমি খুশি। কারণ আমাদের চাহিদা কম, যে গাড়ি করে ঘুরতে হবে, দুপুরবেলাতে এসিতে শুতে হবে, আমরা এরকম পছন্দও করি না। ঘুম আসলেই হলো, শরীর সুস্থ থাকলেই হলো, এটাই আমাদের হচ্ছে পরিকল্পনা। দেখুন, আমি এটা পরিভাষিত করতে চাই, আমি যেন আসানসোলের মানুষ যেন আমাকে ভালোবাসে, আমি আসানসোলের মানুষের লোক হতে পারি। অমর চ্যাটার্জিকে যেন মানুষ মনে রাখে, তার কর্মের মধ্যেখানে, তার ব্যবহারের মধ্যেখানে, তার ভালোবাসার মধ্যেখানে এবং তার শ্রদ্ধার মধ্যেখানে। আমি সমস্ত মানুষকে শ্রদ্ধা সহকারে ভালোবাসতে চাই, এটাই যেন মনে রাখে।